আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই সারা দেশে চিরুনি অভিযান, রাজনৈতিক পরিচয়ে অপরাধে ছাড় নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নিরাপত্তা জোরদারের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে মন্তব্য। জরুরি অবস্থা জারিতে সংবিধান সংশোধনে একমত রাজনৈতিক দলগুলো, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা। এবং দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজের সমতায় বাংলাদেশ, লিটনের ঝোড়ো ব্যাটিংয়ের পর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জন গ্রেফতার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব বন্ধে সকল বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলেও তাকে ছাড় দেওয়া হবে না। খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। উপদেষ্টা জানান, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দেবে, তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আরও 2 মাস বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। একই সাথে ভিডিও ফুটেজ দেখে মূল আসামিদের গ্রেফতারের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। জনস্বার্থে ওই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। এতে সোহাগের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে। বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি সহ 6 জনকে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার পর কলেজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শাটডাউন কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর কথা জানিয়েছেন তারা। মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তার দাবিতে একদিনের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। লাইলা নওশিনের রিপোর্ট। 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর ফটকের ভিতরে প্রকাশ্যে স্থানীয় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার পর থেকে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়।
পাশেই আনসার ক্যাম্প ও অনেক মানুষের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায় নিরাপত্তাহীনতার কথা জানান স্থানীয়রা। আমিও সবার মতো ওই যে মোবাইলে ভাইরাল হয়েছে ওটা দেখছি। একটা ঘটনা ঘটলে তো ভয় একটু থাকেই। হ্যাঁ, দোকানদারও তো সব আসলো, তখন তো কেউ আসে না। অনেক দুর্ঘটনা হইতাছে, একটা দুইটা নামকো কোনো নিরাপত্তা নাই এখানে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি নিয়ে কলেজ প্রশাসনের কাছে গেলে কোনো পদক্ষেপ না নেওয়ায় শাটডাউন সহ বিক্ষোভ কর্মসূচিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আনসারের সামনে হত্যাকাণ্ড হয়েছে, এমন আনসার আমাদের দরকার নেই। অ্যাক্টিভ আনসার মোতায়েন করতে হবে। 2 নাম্বার, বহিরাগতদের প্রবেশ সীমিত করতে হবে। 3 নাম্বার, হসপিটাল এরিয়াতে যত মাদকাসক্ত বহিরাগত পোলাপান আছে ওদেরকে হসপিটাল এরিয়াতে ঢুকতে দেওয়া যাবে না। 2টা পাথর পড়ে আছে, ওই পাথরটা অনেকটা তীর্থস্থানের মতো হয়ে আছে, মানুষ এসে দেখে যায়, ছবি তুলে যায়, এখানে টিকটক করতেছে। এগুলোর জন্য কেন আন্দোলন করবো আমরা বলেন তো? সিসি ক্যামেরার জন্য, সিকিউরিটি গার্ডের জন্য, মেডিকেলে কাজ, সেগুলো আন্দোলন করতে আমাদের। সকালে মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট থেকে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় সরাসরি জড়িত থাকার কথা জানিয়ে 2 জন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ করছে ডিবি। গোয়েন্দারা জানিয়েছেন এতে অভিযুক্ত করা হচ্ছে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ 8 জনকে। আলামত হিসেবে উল্লেখ করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কথা। চলতি মাসেই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। 13ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় 8 জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাপেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন নামে আরও 5 জনকে। ফোন করে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল সাম্যকে। মামলার বাদী শরীফুল ইসলাম এমন তথ্য জানালেও গোয়েন্দারা বলছেন তারা এর সত্যতা পাননি। পরিকল্পনামাফিক হত্যা হলে সেটা আমরা তদন্তে পেতাম, কিন্তু বিভিন্ন সাক্ষ্য প্রমাণে, খুনিদের সাক্ষ্য প্রমাণে যা আমরা পেয়েছি তাতে পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের কাছে মনে হয়নি। ঘটনার সময় উপস্থিত থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে 2 জনকে খুঁজছে পুলিশ। জবানবন্দি এবং অন্যান্য বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কাজ আমরা গুছিয়ে এনেছি। আশা করি খুব অল্প সময়ে আমরা এই প্রতিবেদন দাখিল করতে পারব। সাম্য হত্যা ঘটনা তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীন বরণে সংঘর্ষের ঘটনার সঙ্গে সাম্য হত্যার কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে ওই তদন্ত কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য সুপরিকল্পিত চক্রান্ত চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো দল বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি ও তারেক রহমানকে হেয় করার জন্য সাইবার অ্যাটাকও করা হচ্ছে অভিযোগ করে সাইবার যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেন বিএনপির মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল রাজধানীর একটি হোটেলে। বইয়ের লেখক সহ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন অনুষ্ঠানে। বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব গুণের প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি, সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই সব চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। লোভ, লালসা, এ সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপির নেতারা কিন্তু একজোট হয়ে গেছে। কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে
চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে, যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানই নিঃসন্দেহে বাংলাদেশের আশা। তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে, যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করবে এনসিপি। জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় তিনি আরো বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বানে সবাই সাড়া দেয়নি। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, আবার কেউ কেউ শুধু দ্রুত নির্বাচন চাইছে। নাহিদ ইসলাম আরো বলেন, ভয় দেখিয়ে এবং পেশি শক্তি ও প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ ও লুটতরাজের রাষ্ট্র হতে দেবে না এনসিপি। পিরোজপুরে পদযাত্রা শেষে ঝালকাঠি জেলা শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার ১২তম দিনে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে বেছে নিতে একমত দলগুলো। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা করছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ২ দিন বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধন করে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি প্রতিস্থাপনের পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিবেচনায় যাতে জরুরি আইনটাকে ব্যবহার না করা হয় সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। বলেছি প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতেও সম্মত দলগুলো। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এইখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। প্রধান বিচারপতি হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে সম্মত দলগুলো। তবে জামাতে ইসলামী বলছে এজন্য সংবিধান সংশোধন করতে হবে। একটি দল যদি চায় ক্ষমতাসীন, তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা ৪ নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে। ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশার কথা জানায় কমিশন। জাতীয় সনদে উপনীত হতে হবে, সেটার লক্ষ্য আমাদের ৩০ জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা ৩১ তারিখ পর্যন্ত যেতে পারি। এদিনের আলোচনায় কেয়ারটেকার সরকারের প্রধান কে হবেন তা নিয়ে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। আগামী বৈঠকে ওই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শাপলা প্রতীককে তফসিলভুক্ত করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সাথে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, শাপলা প্রতীক হিসেবে পেতে আইনি বাধা নেই। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীকের বিকল্প নেই, এটি দেয়া না হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে।
নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার আসামি রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজকে 22শে জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই আসামিরা অন্য মামলায় কারাগারে আছেন জানিয়ে প্রসিকিউশন তাদের হাজির করার নির্দেশনা চাইলে ওই আদেশ দেন আদালত। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর বাকি 24 আসামির হাজির হওয়ার আদেশও বহাল রাখা হয়। এই মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে হত্যার পর পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি এবং শাহিদুল ইসলাম সহ 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে 16 জুলাই শুনানির দিন ঠিক করেন আদালত। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু ও বাস্তু সংস্থানের মাধ্যমে প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পিরোজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পিরোজপুর উপকূলীয় অঞ্চল, সুতরাং এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু খুব জোরে সোরে করা উচিত। এই কারণে যে ঝড় জলোচ্ছ্বাস এর থেকে যদি পরিত্রাণ পেতে চায় পিরোজপুর, তাহলে কিন্তু বৃক্ষরোপণ কঠিনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই কর্মসূচিকে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেন দেয়। সুতরাং আসুন আমরা এই বর্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। কর্মসূচিতে সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। ফল পাই, গাছ আমাদের ছায়া দেয়, গাছ থেকে আমরা জ্বালানি পাই, অক্সিজেন পাই। আমাদের আগামী প্রজন্ম প্রকৃতির রক্ষা করার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে এই ক্লাবের মাধ্যমে জানতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। সবুজায়ন কর্মসূচিকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কুলে এই যে কচি কচি ছেলে মেয়েদের অন্তরে যে গেঁথে দেওয়া হচ্ছে যে প্রকৃতি এবং জীবন যে একই বন্ধনে আবদ্ধ এবং প্রকৃতি ছাড়া যে জীবন চলবে না, এই বিষয়গুলো যে তাদেরকে এত সুন্দর করে তুলে ধরা হচ্ছে, নিঃসন্দেহে এটা সাধুবাদযোগ্য। এই বৃক্ষ যে ইকোসিস্টেম এবং প্রকৃতির যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম রক্ষার জন্য ব্যাপক ভূমিকা পালন করে। এই গাছ লাগানোর যে আয়োজন, এই আয়োজন মহাসমারোহে সারা জেলায় ব্যাপৃতি লাভ করুক এবং আরো সুন্দরভাবে এর কার্যক্রম ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। তারা ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ। শ্রীলঙ্কার সঙ্গে টি-20 সিরিজে সমতা আনলো বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে হোস্ট শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়েছে টিম টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 177 রান করে বাংলাদেশ, জবাবে 94 রানে থামে স্বাগতিকদের ইনিংস। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি। তানভীর আহমেদ জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশ এই ফরম্যাটে ম্যাচ জিতল 6 ম্যাচ পর। টস হেরে ব্যাট করতে নেমে ৭৮ রানে 4 উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এরপর লিটন ও তাওহিদ হৃদয়ের ৭৭ রানের পার্টনারশিপে শুরুর চাপ সামলে ওঠে বাংলাদেশ। তাওহিদ আউট হন 25 বলে 31 রান করে। 2 বার লাইফ পেয়ে 13 ম্যাচ পর 50 তুলে নেন ক্যাপ্টেন লিটন। খরা কাটানোর ম্যাচে টি-20 ক্যারিয়ারের 12তম 50 তুলে 50 বলে 76 রান করে আউট হন ক্যাপ্টেন। অল্পের জন্য 50 মিস করেন শামীম। তার 5-4 ও 2টি ছক্কায় 48 রানের ইনিংসে লড়াই করার মতো টিম টোটাল পায় বাংলাদেশ। ব্যাট করতে নামা শ্রীলঙ্কার 30 রানে 4 উইকেট তুলে নেন বাংলাদেশের পেসাররা। আগের ম্যাচের নায়ক কুশাল মেন্ডিস রান আউট হন 8 রানে। পাথুম নিশাঙ্কা ও দানুশ সানাকা শ্রীলঙ্কাকে আশা দেখান। 1 ওভারে 2 উইকেট নিয়ে ওই আশাও শেষ করে দেন রিশাদ। ওপেনার নিশাঙ্কা 32 আর সানাকা 20 রান করে আউট হন। এরপর বাংলাদেশের বোলারদের সামনে আর কেউ দাঁড়াতে পারেনি। 18 রান খরচায় রিশাদ নিয়েছেন 3 উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে দুর্দান্ত ছুটছে বাংলাদেশ। শেষ মুহূর্তে তৃষ্ণা রানী সরকারের দেয়া নাটকীয় গোলে 3-2 ব্যবধানে নেপালকে হারিয়ে বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের 77 মিনিট পর্যন্ত অবশ্য বাংলাদেশে এগিয়েছিল 2-0 গোলে, কিন্তু 10 মিনিটের ব্যবধানে 2 গোল শোধ করে ম্যাচে ফেরে নেপালের মেয়েরা। 90 মিনিট পেরিয়ে রেফারি ম্যাচে যোগ করেন আরও 7 মিনিট। সেখানেই তৃষ্ণা রানী সরকার দারুণ এক গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে আনেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। একই মাঠে মঙ্গলবার ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী যুব দল। আবারও ক্রিকেট মাঠের আপডেট। চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন হোম সিরিজের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 3500 টাকায় দেখা যাবে বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচ। মূল্য তালিকায় বিসিবি জানিয়েছে ক্লাব হাউস 800, ইন্টারন্যাশনাল গ্যালারি 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400, ইস্টার্ন গ্যালারি 300, গ্র্যান্ড স্ট্যান্ড 2500 ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের দাম থাকছে 3500 টাকা। 20, 22 ও 24শে জুলাই হবে ম্যাচ 3টি। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে রাতে মাঠে নামছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও কনফারেন্স লিগ জয়ী ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে ফরাসি জায়ান্ট পিএসজি। ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার সুযোগ দলটির সামনে। বায়ার্ন রিয়ালকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটা লুইস এনরিকের দল মাঠে নামবে ফেভারিট হিসেবেই। অন্যদিকে চেলসিও হারিয়েছে পালমেইরাস ফ্লুমিনেন্সদের। সুযোগ দ্বিতীয় শিরোপা ঘরে তোলার। চোট কাটিয়ে লিভাই কলউইল ও লিয়াম দেলাপ ফাইনালে ফেরায় স্বস্তি চেলসির ঘরে। দু দলের শেষ 8 দেখায় 3 জয় পিএসজির, 2টি জিতেছে চেলসি। বাকি 3 ম্যাচ ড্র হয়েছে। ফাইনালের উত্তেজনা শেষে শিরোপা উঠবে কার হাতে সেটি দেখার অপেক্ষায় রাত জাগবেন ফুটবল দর্শকরা। আবারও যাচ্ছি ক্রিকেটে। লর্ডস টেস্ট জিততে ভারতকে 193 রানের টার্গেট দিয়েছে হোস্ট ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে 192 রানে অল আউট হয় ইংলিশরা। ওয়াশিংটন সুন্দর একাই নিয়েছেন 4 উইকেট। সর্বোচ্চ 40 রান করেছেন জো রুট। ক্যাপ্টেন বেন স্টোকসের ব্যাট থেকে এসেছে 33 রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 387 রানের জবাব দিতে নেমে কেএল রাহুলের সেঞ্চুরিতে সফরকারী ভারতও অল আউট হয়েছে 387 রানে। প্রথম 2 টেস্টে ইংল্যান্ড ও ভারত একটি করে ম্যাচ জিতে সিরিজে 1-1 সমতায় রয়েছে। এই টেস্টের জয়ীরা লিড নেবে 2-1 ব্যবধানে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরছি তারানার কাছে। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্যান্য সংবাদ। স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচি 20তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড প্রাথমিক বাছাই পরীক্ষা হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবির কেবি কলেজে এই
পরীক্ষা হয়। কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স অলিম্পিয়াডের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের বাকৃবি সভাপতি জাবের ইসলাম। লিখিত পরীক্ষা শেষে প্রধান অতিথি 30 জন বিজয়ীর মধ্যে সনদ ও মেডেল প্রদান করে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: গাজায় ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 59, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের লেবার পার্টির 59 এমপির চিঠি। রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক দীর্ঘদিনের লুটপাট এবং অনিয়মের কারণে খেলাপি ঋণে চাপা পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তারা। দায়িত্ব নিয়ে ক্ষত সারানোর চেষ্টা করছেন উল্লেখ করে চ্যানেল আইকে তারা বলেছেন, গ্রাহকের আস্থায় সোনালী জনতা, অগ্রণী এবং রূপালী ব্যাংকে গত 6 মাসে আমানত বেড়েছে। তবে নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে সব ব্যাংকই অনেক সাবধানী। রিজওয়ান আওয়াজের রিপোর্ট। সরকারের মালিকানায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বড় 4 ব্যাংক সোনালী জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 20, 72, 40 ও 42%। হলমার্কের ঘটনার পর সবচেয়ে বড় সোনালী ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক। ব্যাংকটিতে খেলাপি ঋণও কম। দ্বিতীয় বৃহত্তম জনতা ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি। ফলে প্রতিদিন 22,000 কোটি টাকা ধার করতে হতো ব্যাংকটিকে। খেলাপি ঋণের দিক থেকে সোনালী ব্যাংকের অবস্থান খুবই ভালো আমি বলবো। কারণ হলো হলমার্কসের যে ঋণের এগেনস্টে যে মর্গেজ প্রপার্টি আছে সেটা কিন্তু আমরা আইনের মাধ্যমে কিন্তু সেটা সেল দেওয়ার কিন্তু প্রক্রিয়া চালু রাখছি এবং সেটা আশা করছি যে অল্প দিনের মধ্যে আমাদের একটা ক্ষেত্রে একটা ভালো অর্জন আমরা দেখাতে পারবো। আমাদের 22,000 কোটি টাকা পার ডে যে বোরোয়িং ছিল সেই বোরোয়িং এখন 14,000 কোটি টাকাতে নেমেছে। অল মানি মার্কেট, বাংলাদেশ ব্যাংক থেকে রিপো এরকম নিয়ে আমাদের এই কাজটা করতে হতো। প্রতিদিন 22,000 কোটি টাকা, এখন লাগে 14,000 কোটি টাকা। ডিউ টু আমার যেহেতু ডিপোজিট লেভেলটা বেড়েছে, আমরা মনে করেছি এইটা প্রথম জায়গা, কাস্টমারদের আস্থার জায়গায় যেন কোনো চিহ্ন আসে। শত অনিয়মের পরও মানুষের আস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আমানত 78,000 কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছি, যেটা 2024-এর ডিসেম্বরে 67,000 কোটি টাকা ছিল, সেখান থেকে আমরা 11,000 কোটি টাকা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের যে এডি রেশিওটা এটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে। আমাদের এডি রেশিও 74%। বিশেষ করে আমাদের ফোকাস সিএমএসএমই খাতে। 13,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে আর অ্যাডভান্স বেড়েছে 2,800 কোটি টাকা, 2,800 কোটি টাকা। এই হাফ ইয়ারলি সবথেকে বেশি ফরেন রেমিটেন্স এসছে এবং যেটা ব্যাপক, এটা আমরা চিন্তা করিনি যে 19,000 কোটি টাকা এখানে ফরেন রেমিটেন্স আসবে। আমার ফান্ড ক্রাইসিস নাই। সবথেকে বড় কথা হলো ফান্ড চেক দিয়ে 5 মিনিট বসে থাকবে কিংবা ওই যে দ্বিগুণ হবে 3 গুণ হবে লোভ দিয়ে আমরা টাকা নিয়ে, এইটা আমার নাই। প্রভাবশালী গ্রাহকদের অনিয়মে ক্ষতিগ্রস্ত সরকারি ব্যাংকগুলো এখন ঝুঁকছে ক্ষুদ্র ও মাঝারি গ্রাহকদের অর্থায়নে। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বরিশাল জেলায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পিপিপি প্রকল্প গ্রহণের সম্ভাবনা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বরিশাল সার্কিট হাউসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় ও বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পিপিপি প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউল মুনির, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র KM শহীদুল্লাহ এবং অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজার নুসৈরাত শরণার্থী ক্যাম্পের আবাসিক ভবন এবং একটি বাজারে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 59 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পানি বিতরণ কেন্দ্রে হামলায় 10 জন নিহত হয়। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির 59 জন এমপি। এমনকি ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে রাফাহ শহরে স্থানান্তর করার প্রক্রিয়ার নিন্দা জানিয়েছেন তারা। গাজায় ত্রাণের অবরোধ ভাঙতে ফিলিস্তিনপন্থী কর্মীদের জোট ইটালি থেকে গাজার উদ্দেশ্যে 3য় জাহাজ যাত্রা শুরু করেছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে আষাঢ় পার্বণ 1432 উদযাপন করা হয়েছে। টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর অধ্যাপক ডক্টর রাশেদা রনক খান। অনুষ্ঠানে বর্ষার গান, নাচ, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করা হয়। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে টানা ৮ দিনের অতি বৃষ্টিতে ৭৬৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌসুমী বায়ু ও বৈরী আবহাওয়ার কারণে টানা ৮ দিন ধরে চাঁদপুর জেলায় বৃষ্টি হয়েছে। এতে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। অতিবৃষ্টির কারণে ক্ষতি হয়েছে আমন ধানের বীজতলা সহ নানা ফসলের। বৃষ্টির কারণে আমরা বীজ নষ্ট হয়েছে, বীজ হালাইছি, কিছু আমরা নষ্ট হয়ে গেছে, আবার কিছু আবার আনছি বা আনমু অনে আমগো এদিনও আবার যাওয়ার অবস্থায় নষ্ট হয়ে গেছে। অনে মনে না আমরা জমি জমা রুই তৈলে আমগো আবার নতুন করে আইনা বীজ ফালাইতে হইব। বীজতলার জমিগুলা ৮ দিনের বৃষ্টিতে ধ্বংস হয়েছে। বীজতলাগুলারে তৈরি করতে গেলে আবার কিন্তু প্রয়োজনীয় বীজ সংগ্রহ করতে হবে। সেই প্রয়োজনীয় বীজ কিন্তু বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলোতে সঠিকভাবে এখন আর নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। তো আমাদের প্রায় ৭৬৫ হেক্টর জমি বিভিন্ন ফসলের আক্রান্ত হয়েছে। এখন আমাদের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা এবং ডাটা সংগ্রহ করার কার্যক্রম চলমান। যদি কোনো প্রণোদনা আমাদেরকে দেয় তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আউশ আবাদ ৬০০ হেক্টর, রোপা আমন বীজতলা ২৭ হেক্টর, শাকসবজি ১০৫ হেক্টর, পান ২ হেক্টর এবং আখ ৩১ হেক্টর জমির ফসল অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতির সংবাদ। দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে বিশেষ জীববৈচিত্র্য অঞ্চল ঘোষণার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এ লক্ষ্যে চট্টগ্রামে অংশীজনদের কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন হালদা নদী নানাভাবে হুমকির মুখোমুখি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম জেলায় প্রবাহিত হালদা নদী শুধু একটি জলাধার নয়, এটি একটি জীবন্ত প্রাকৃতিক ভাণ্ডার। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে স্বীকৃত নদীটি দেশের জাতীয় অর্থনীতিতে বছরে ৮০০ কোটি টাকারও বেশি অবদান রাখছে এই নদী। ইউএনডিপির সহায়তায় ওয়ার্ল্ড হেরিটেজ কিংবা ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার ম্যাপ ঘোষণার উদ্যোগ নিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়। হালদা হচ্ছে রিভার ম্যানেজমেন্টের জন্য একটা মডেল বাংলাদেশে না, আমি মনে করি এখন আমরা সাউথ এশিয়ার মধ্যে রিভার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় হালদা একটা ইন্টারন্যাশনাল একটা মডেল। আমি কৃষি এখানে ডিপেন্ডেন্সি আছে মানুষের, কিছু কৃষি এলাকা আছে, আবার একটা টি স্টেটও আছে অনেক বড় টি স্টেট, তারাও কিন্তু অনেক বেশি পানির নিচ থেকে তোলার চেষ্টা করবে এবং এগুলোর এনভায়রনমেন্টাল ইফেক্ট কি হচ্ছে সেটাও আমাদের একটু এই বিষয়টা দেখতে হবে। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায়, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহিষ্ণুতা নিশ্চিতের আহ্বান সংশ্লিষ্টদের। পাহাড় বাঁচাতে পারছি না, নদী বাঁচাতে পারছি না এবং আমরা আসলে জলাবদ্ধতা করতে পারছি না এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারছি না, কেননা আমরা জানি না ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কিভাবে বসবাস করতে হয়। আমরা চাই যে এখানে একেবারে সাঁড়াশি অভিযান হবে। হালদার পাড়ে কোনো মানুষ কোনো পলিউশন করানোর আগে 10 বার চিন্তা করবে, এইরকম একটি আমরা পরিস্থিতি সৃষ্টি করতে চাই। কর্মশালায় বক্তারা হালদা নদীকে বাঁচাতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসির একটি নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ সহ অন্যরা। এছাড়া জিএসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝৌ, চীনের গুয়াংজুর জিএসি সদর দপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে, যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় তারা রাজনৈতিক দল নয়, মন্তব্য বিএনপির। নির্বাচন ও গণতন্ত্রকে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন, গণতন্ত্র ও দেশকে যারা অশান্ত করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল বলা যায় না। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যরা। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদ, এবং এই পরিবর্তন আসতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারের টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই পরিবর্তন হবে টেকসই। এসএসসিতে ভালো ফল করায় শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বগুড়ার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ। রোববার শহরের বারোপুর এলাকায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এবার এসএসসি পরীক্ষায় ফলাফলে রাজশাহী বোর্ডে প্রথম ও দেশে দ্বিতীয় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী উত্তীর্ণ হয় এই প্রতিষ্ঠান থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, অ্যাডজুটেন্ট আব্দুল কাদের, মাধ্যমিক শাখা ইনচার্জ সালেক আহমেদ সজীব সহ অন্যরা। চট্টগ্রামে পূর্ণাঙ্গ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় ও সমাবেশ করেছে চট্টগ্রাম হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী, সাংবাদিক নেতা জাহিদুল করিম কোচি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম বিভাগের সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম সহ অন্যরা। বাংলাদেশের উন্নয়ন অংশী হিসেবে বরাবরের মতো পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। ফ্রান্সের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপে বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সঙ্গীত, থিয়েটার, সিনেমা ও ভিজুয়াল আর্টে সহযোগিতা বাড়াতে চায় ফ্রান্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফ্রান্স ডের আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই সারা দেশে চিরুনি অভিযান, রাজনৈতিক পরিচয়ে অপরাধে ছাড় নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নিরাপত্তা জোরদারের দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বললেন মির্জা ফখরুল, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে মন্তব্য। জরুরি অবস্থা জারিতে সংবিধান সংশোধনে একমত রাজনৈতিক দলগুলো, 31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা।
এবং দ্বিতীয় টি20তে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজের সমতায় বাংলাদেশ। লিটনের ঝোড়ো ব্যাটিংয়ের পর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।